ওকে। তাহলে একটু আগে আমরা আ আমাদের হার্ডওয়্যার বেস সলিউশনটা দেখলাম এবং দেখলাম যে এটা আমাদের যে ৩ টা রিকোয়ারমেন্ট ছিল ৩ টাই ফিল আপ করে। তো এখন এই কম্পেয়ার অ্যান্ড সোয়াপ এবং টেস্ট অ্যান্ড সেট এই দুজনকে দিয়ে অপারেটিং সিস্টেম লেভেলে যেই লকটা বানানো হয় সেটার নাম হচ্ছে মিউটেক্স। হুম? মিউটেক্স লক বলতে বোঝায় মিউচুয়াল এক্সক্লুশন লক। এই লকটা যদি এখানে মিউটেক্স এর মধ্যে আমরা যেই আ ইয়েটা ইউজ করি, মিউটেক্স এর মধ্যে আমরা যেই টার্মটা ইউজ করি সেটার নাম হচ্ছে অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল নামে একটা বাইনারি ভ্যালু আমরা ইউজ করি। সো অ্যাভেইলেবলটা যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে উম যদি অ্যাভেইলেবল এর ভ্যালু থাকে 0 তার মানে হচ্ছে লক অ্যাভেইলেবল নাই। অর্থাৎ লক আপনি নিতে পারতেছেন না। কারণ আমরা দেখলাম যে অনেকগুলা প্রসেস যখন নিজেদের মধ্যে রেস করতেছে যে এই যে আপনাদের বলছিলাম যে একটা ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। অনেকগুলা মানুষ অনেকগুলা মানুষ তারা সবাই একসাথে ওয়াশরুমে যেতে চাচ্ছে। তো যেকোনো একজন তো যেতে পারবে, ঠিক না? ক্রিটিক্যাল সেকশন যেকোনো একজন তার কোডটা রান করতে পারবে। আর মনে করেন যে এখানে আমাদের লকটা রয়ে গেছে। হুম? এটা হচ্ছে আমাদের লক। তো এভেইলেবল আমাদেরকে বলতেছে এই লকটা আমার কাছে এভেইলেবল আছে কিনা। যদি এভেইলেবল থাকে ধরেন P0 প্রসেসটা যদি তার ক্রিটিক্যাল সেকশন রান করতে চায়, তখন তাকে এই লকটাকে অ্যাকোয়ার করতে হবে। এই লক নিয়ে সে ওয়াশরুমে যাবে এবং ওয়াশরুমে এই লকটা বসায় দিবে। হ্যাঁ? এই লকটা ওয়াশরুমে বসায় দিবে। এটা হচ্ছে তার কাজ। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ভেরিয়েবল আনলাম সেটার নাম হচ্ছে available। এটা কিছুই না, এটা জাস্ট সিম্পলি আপনাদেরকে বলে যে লকটা available আছে কিনা। সো এই মিউটেক্স লকটাই বানানো হয় হচ্ছে ওই কম্পেয়ার এন্ড সোয়াপ এবং টেস্ট এন্ড সেট যেকোনো একটা ইউজ করে আপনি মিউটেক্স লকটা ক্রিয়েট করতে পারেন। সো মিউটেক্স লকের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন আছে যে এটা আসলে কি জিনিস? বেসিক্যালি প্রসেসগুলা যে লক আমরা যে লক নামে ভ্যারিয়েবলটা ইউজ করতাম এর আগে কম্পেয়ারেন্স সেটের মধ্যে এই লকটাই হচ্ছে মিউটেক্স লক। যেটা আমরা মূলত কম্পেয়ার এন্ড সোয়াপ এবং টেস্ট এন্ড সেট ওই অপারেশনগুলো দিয়েই ইমপ্লিমেন্ট করি। অপারেটিং সিস্টেম লেভেলে ওইটাই ওভাবেই ইমপ্লিমেন্ট করা হয়। তো মিউটেক্স লকের ক্ষেত্রে যেই ইস্যুটা আছে সেই ইস্যুটার নাম হচ্ছে বিজি ওয়েটিং। তো আপনাদের অনেক সময় হয়তো খেয়াল আছে কিনা জানি না যে আমরা অনেক সময় কোডের মধ্যে বিভিন্ন জায়গায় এই কথাটা দেখছিলাম যে বিজি ওয়েটিং। হ্যাঁ, এরকম কোথায়, কোথায় দেখছি? আ বিজি ওয়েটিং কোথায় লেখা দেখছিলাম? দেখি তো। পিটারসনের সলিউশন। আচ্ছা যাই হোক, আ আ বিজি ওয়েটিং এটা অনেক জায়গায় কোডের মধ্যে পাবেন। তো এই বিজি ওয়েটিং টার্মটার মানে কি? বিজি ওয়েটিং টার্মটার মানে হচ্ছে স্যার দেখেন এটা পিটারসনের সলিউশন বলেন কি ইয়ার সলিউশন বলেন, এই হার্ডওয়্যার বেসড যেই আমরা কম্পেয়ার এন্ড সোয়াপ বা টেস্ট এন্ড সেট বা যাই বলেন না কেন, সব ক্ষেত্রেই আমাদের এই অন্যান্য প্রসেস গুলাকে আটকায় দেওয়ার সিস্টেমটা ছিল হচ্ছে একটা while লুপ। ঠিক না? যেমন এই কম্পেয়ার এন্ড সোয়াপ এর মধ্যে এই লাইনটার মধ্যে আমরা মিউচুয়াল এক্সক্লুশন করতাম হচ্ছে এই while লুপটা অন্যান্য সব প্রসেসের জন্য চলতেই থাকতো, চলতেই থাকতো। কিংবা মনে করেন পিটারসনের সলিউশনে এই যে এইরকম এই লাইনটার জন্য কোডটা কিন্তু আটকে যেত। অন্যান্য প্রসেসগুলো আটকে যেত। হ্যাঁ? পিটারসনের সলিউশনে ঠিক এই জায়গাটায় কিন্তু আটকায় যেত। তো এইখানে যেই while লুপটা যে চলতেই থাকে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বিজি ওয়েটিং। এই সমস্যাটাকে আমরা বলি হচ্ছে বিজি ওয়েটিং। আচ্ছা এখন এটা কেন প্রবলেম? প্রবলেম হচ্ছে স্যার একটু খেয়াল করে দেখেন যে যদিও এই লুপটা কন্টিনিউয়াস চলছেই মানে রানিং চলতেছে এবং এটার জন্য যেটা হয় একটা প্রসেস যদি তার ক্রিটিক্যাল সেকশন রানের সুযোগ পায়, অন্যান্য সব প্রসেস আটকায় যায়। এটাই তো আমাদের দরকার ছিল। ভালো। কিন্তু এটার জন্য একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই ভিতরে যেই লাইনটা আছে অর্থাৎ এই ক্ষেত্রে যেমন ফ্ল্যাগের যে বা অন্যান্য কোডের জন্য যেমন ভিতরে যে লাইনটুকু থাকে, ভিতরে যে চেকিং কন্ডিশনটা থাকে, হুম? ধরেন যেমন টেস্ট এন্ড কম্পেয়ার এন্ড সোয়াপ তো গেল। টেস্ট এন্ড সেট। তো টেস্ট এন্ড সেটের জন্য যেমন এই অংশটুকু, এই যে এই অংশটুকু, হুম?
টেস্ট এন্ড সেটের জন্য এই অংশটুকু এটা কন্টিনিউয়াস রানিং চলতেই থাকে চলতেই থাকে। এই অংশটুকুর যে ইনস্ট্রাকশনটা আছে, মেশিন লেভেলে যে ইনস্ট্রাকশনটা আছে, এটা বারবার এক্সিকিউট হচ্ছে, বারবার এক্সিকিউট হচ্ছে। এই কারণে যেটা হয়, আপনার সিপিইউর রানিং সাইকেল নষ্ট হচ্ছে, যদিও প্রসেসটা কোনো কাজ করে না। এখানে দেখেন লেখা কি ডু নাথিং, তার মানে কিছুই করে না। এই প্রসেসটা জাস্ট সিম্পলি আটকায় আছে, একটু পরপর খালি একটা করে ইনস্ট্রাকশন রান করে ফেল করে বারবার ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এইদিকে প্রতি সেকেন্ডেই কিন্তু আপনার সিপিইউ সাইকেল খরচ হচ্ছে এই প্রসেসটার পিছনে। এটাকেই আমরা বলতেছি হচ্ছে স্পিন লক। মিউটেক্স লককে স্পিন লকও বলা হয়, অর্থাৎ স্পিনিং করতে থাকে, লোডিং এর মতো স্পিনিং করতেই থাকে করতেই থাকে। আর এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বিজি ওয়েটিং, অর্থাৎ একটা প্রসেস মানে সে কোনো কাজ করে না, কিন্তু সেই প্রসেসটা কন্টিনিউয়াস আপনার সিপিইউ সাইকেল দিয়ে ইনস্ট্রাকশন রান করতেছে। তো এই বিজি ওয়েটিংটা একদিকে ভালো একদিকে খারাপ। ঠিক আছে, একদিকে কেন ভালো? এই বিজি ওয়েটিং না করার একটা অল্টারনেট সলিউশন হচ্ছে অনেকটা এরকম। আমরা যদি ছবিতে আসি, যে মনে করেন এখানে অনেকগুলা প্রসেস আছে। হুম, তো P0, P1, P2, P3 এরকম। হুম, P3, P4। তো আমি যেটা বলছিলাম যে বিজি ওয়েটিং এর সমস্যাটা কি? যদি P0 বা কথার কথা P2 যদি তার ক্রিটিক্যাল সেকশন রান করে, বাদবাকি সবাই এরকম একটা ইউজলেস while লুপ চালাইতে থাকে। হ্যাঁ, তাদের কোনো কাজ নাই, তাদের ইনস্ট্রাকশনও রান হচ্ছে না, একটা while লুপের মধ্যে চালানো যাচ্ছে। মেইনলি এই টেকনিকটা ইউজ করে আমরা মিউচুয়াল এক্সক্লুশন ক্রিয়েট করি। এটার আরেকটা সলিউশন আছে। সেই সলিউশনটা হচ্ছে P2 ছাড়া বাদবাকি সব প্রসেসকে রানিং থেকে ওয়েটিং এ ফালায় দেওয়া। এদের সবাইকে আপনি ওয়েটিং কিউতে নিয়ে আসেন। P0, P1, P3, P4, এদের সবাইকে আমরা সাসপেন্ড করে দিতে পারি। হ্যাঁ, সাসপেন্ড করে দিতে পারি, সাসপেন্ডেড প্রসেসেস। এবং এই P2 প্রসেসটা যখন তার ক্রিটিক্যাল সেকশন রান করে ফেলবে, ক্রিটিক্যাল সেকশনের কাজ যখন এই P2 প্রসেসটা রান করে ফেলবে, তখন এই সাসপেন্ডেড প্রসেস থেকে আবার সিপিইউ শিডিউলিং এর মাধ্যমে যে কোনো একটা প্রসেসকে আবার ব্যাক টু রেডি কিউ এবং রানিং কিউতে নিয়ে আসতে পারি। এটা আরেকটা টেকনিক। তো এই টেকনিকটার যেই সমস্যা, সেটা হচ্ছে এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনটেক্সট সুইচ, কনটেক্সট সুইচিং। এই কনটেক্সট সুইচিং করলে কি হয়, এটা আপনাদের আগেও বলছিলাম প্রিএমশনের সময়ও, যে যখন একটা প্রসেস আরেকটা প্রসেস কনটেক্সট সুইচ করে, অর্থাৎ ধরেন P2 রানিং চলতেছিল, P2 এর বদলে এখন P0 আবার ঢুকবে, তখন পিসিবির ভ্যালুগুলা চেঞ্জ করতে হয়। এই ভ্যালুগুলা চেঞ্জ করতে একটা ওভারহেড টাইম নষ্ট হয়। এই টাইমের মধ্যে প্রসেস 0 কোনো এফেক্টিভলি কোনো কাজই করে না। সো এটাও একটা মেমোরি, সরি, সিপিইউ সাইকেলের একটা ওয়েস্ট। সিপিইউ টাইমের এটা একটা ওয়েস্ট। তা আমাদেরকে এখন দেখতে হবে যে যদি একটা প্রসেস এরকম রানিং চলতেই থাকে ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেডে, এই প্রসেসগুলো যদি রানিং চলতেই থাকে, সেই ক্ষেত্রে টাইম কম লাগে নাকি এই সাসপেন্ড করে একটা প্রসেস স্লিপ মোডে নিয়ে আবার স্লিপ মোড থেকে আবার ওয়েক করে উঠাইতে কম সময় লাগে? এই দুইটার মধ্যে যেটা কম সময় লাগে, সিপিইউ সেই ডিসিশনটাই নিবে। ঠিক আছে, অর্থাৎ বিজি ওয়েটিংটা অনেক ক্ষেত্রে কাজে দেয় যদি এই কনটেক্সট সুইচিং এর যে টাইমটা থাকে তার তুলনায় যদি বিজি ওয়েটিং এ কম সময় লাগে, তাহলে হিসাবে সে আর এই রানিং প্রসেসগুলোকে সাসপেন্ড করে না, বরং রানিং অবস্থায় রেখে দেয়। এখানে সিপিইউ সাইকেল কিছু ওয়েস্ট হইলেও এটার তুলনায় ভালো, এরকম একটা বিষয় আছে। সো বিজি ওয়েটিং বিষয়টা কি বুঝছেন? যে while লুপ গুলো যে রানিং চলতেছিল ইনফিনিটলি, ওই while লুপ গুলো কিন্তু ভিতরের ইনস্ট্রাকশনটা কন্টিনিউয়াস রান করতেছিল। এটার জন্য সিপিইউ সাইকেল নষ্ট হচ্ছে। এটাকে আমরা বলতেছি কি, বিজি ওয়েটিং। এটাকে আমরা কি বলতেছি? বিজি ওয়েটিং। পরীক্ষায় যদি বলি বিজি ওয়েটিং কি জিনিস, পারবেন না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এইবার যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে সেমাফোর। বেসিক্যালি সেমাফোর কি জিনিস? সেমাফোর একটা ইন্টিজার ভেরিয়েবল। সেমাফোর এটা একটা ইন্টিজার ভ্যালু।
সেমাফোর একটা ইন্টিজার ভ্যালু। তো সেমাফোরের মূল আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন অনেকগুলো প্রসেস আছে, P0, P1, P2, P3 এরকম অনেক প্রসেস আছে। হ্যাঁ, এবং যেমন আপনাদের এই যে কোথায়, হ্যাঁ, আর আরে বাবা রে, এত সময় পরে এরা করতে আসতেছে। P0, P1, P2, P3 এরকম অনেকগুলো প্রসেস আছে। আর এই প্রসেসগুলা কিছু শেয়ার্ড রিসোর্স ইউজ করতে চায়। যেমন কথার কথা মনে করেন যে আমি একটা শেয়ার্ড রিসোর্স দিলাম যে প্রিন্টার। হ্যাঁ, প্রিন্টার। তো P0 প্রিন্টার ইউজ করতে চায়, অর্থাৎ P0 কিছু ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন আছে যে প্রিন্টারের মাধ্যমে এই এই লেখাটা প্রিন্ট করো। আবার ধরেন কথার কথা P2ও প্রিন্টারটা ইউজ করতে চায়, দুইজনেই এই প্রসেসটা ইউজ করতে চায়। তো এই এই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় যে একটা সিঙ্ক্রোনাইজেশন ইস্যু হইতে পারে। আপনি চিন্তা করেন তো যে আপনার প্রিন্টার থেকে হঠাৎ করে এক ফাইলের এক পেজ প্রিন্ট হচ্ছে, আবার আরেক ফাইলের আরেক পেজ প্রিন্ট হচ্ছে, তাইলে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হবে না? হুম, হ্যালো। জি স্যার, এটা তো একটা প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা প্রবলেম ক্রিয়েট করবে না, মানে জিনিসটা হচ্ছে দুইজনেই প্রিন্ট করুক, সমস্যা নাই। আগে P0 প্রসেসে সব প্রিন্ট হোক, তারপরে P2 এ সব প্রিন্ট হোক, তাইলে না একটা অর্ডার থাকে যে আচ্ছা তাইলে এই 3 পেজ আমার আর এই 5 পেজ আমার, যে যারটা নিয়ে গেল। কিন্তু এমন যদি হয় এর 2 পেজ, তারপরে এর 2 পেজ, আবার এর 1 পেজ, আবার 1 পেজ, তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা মানে সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে গেল এবং একদম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। তো যখন এইরকম শেয়ার্ড ভ্যারিয়েবল, যেমন আমাদের এখানে প্রোডিউসার কনজিউমারের মধ্যে কাউন্টার, এই কাউন্টারটা ছিল একটা শেয়ার্ড মেমোরি রিজিয়ন, ঠিক না? শেয়ার্ড মেমোরি রিজিয়ন, ওইখানে একটা ভ্যালু ছিল, দুইটা প্রসেসই এট এ টাইম এই কাউন্টার ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছিল। এই সলিউশন, এই সমস্যাটা দূর করার জন্য আমরা যেটা করি, এই যে এই ধরনের শেয়ার্ড রিসোর্স গুলার জন্য একটা করে সেমাফোর ভ্যালু দেই। এই সেমাফোর এটা একটা এটা আসলে কিছুই না, এটা জাস্ট একটা ইন্টিজার ভ্যালু, 1 বা 0 এরকম। ঠিক আছে, 1 or 0 এর ভ্যালু হইতে পারে। এটাকে বাইনারি সেমাফোর বলে। সো আমি আমি যেটা করতে পারি যে এই প্রিন্টারের জন্য আমি ওকে একটা সেমাফোর ভ্যালু দিলাম, ধরেন কথার কথা এস। ঠিক আছে, কথার কথা এস, এবং বাই ডিফল্ট আমি ওর মনে করেন ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে এস এর ভ্যালু 1। তো আমি এরকম বললাম যে ধরেন P0 যদি প্রিন্টারটা পায়, সে এস এর ভ্যালু 1 কমাই দিবে, তার মানে এস এর কারেন্ট ভ্যালু হয়ে যাবে 0, এবং এস এর ভ্যালু যদি 0 থাকে অন্য কোনো প্রসেসর প্রিন্টারটা পাবে না। তাহলে এই প্রসেস যদি ধরতে চায়, সে দেখবে এস এর ভ্যালু 0, এই ধরতে গেলে দেখবে এস এর ভ্যালু 0, এই ধরতে গেলে দেখবে এস এর ভ্যালু 0, কোনো প্রসেসই আর প্রিন্টারটা পাবে না। শুধুমাত্র P0 তার পুরা পৃষ্ঠাটা প্রিন্ট করলো। তারপরে P0 শেষ হওয়ার পর সে যেটা করবে, এস এর ভ্যালু 0 থেকে আবার +1 করে ইয়ে করে বানাই দিবে। আচ্ছা, আমি এটা একটু অন্যভাবে লিখি, নাহলে কনফিউজিং লাগতে পারে। আহ, এইভাবে লিখি তাহলে, এস হচ্ছে আমাদের সেমাফোর, তো এটার বাই ডিফল্ট ভ্যালু ছিল 1। তো ধরেন P0 প্রসেসটা করবে কি, এই 1 এর ভ্যালু 1 কমাই দিবে, তাইলে এটার পরের লাইনে এস এর ভ্যালু হবে হচ্ছে 0, এবং অন্য সব প্রসেস দেখবে এস এর ভ্যালু 0, তারা আর প্রিন্টারটা ক্যাপচার করতে পারবে না। এই প্রসেসটা যখন শেষ হবে, P0 প্রসেসটা যখন কমপ্লিট হবে, তখন এই 1 - 0 যেরকম করছিল, কমপ্লিট হওয়ার পর সে আবার করবে কি, এই 0-র সাথে 1 যোগ করে দিবে, ভ্যালু হবে 1। তখন নেক্সট অ্যাভেলেবল, ধরেন কথার কথা P2 প্রসেসটা এবার প্রিন্ট করতে চাচ্ছে, সে তখন দেখতেছে এস এর ভ্যালু 1, সেও তখন তার কোডগুলা প্রিন্টারের মাধ্যমে এক্সিকিউট করতে পারতেছে। এইভাবে আমরা সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জিনিসটা যেটা বলি সেটার নাম হচ্ছে, এই যে আপনাদের যে জিনিসটা দেখাইলাম, এটার নাম হচ্ছে বাইনারি সেমাফোর। এটার নাম হচ্ছে কি, বাইনারি সেমাফোর। বাইনারি সেমাফোর। তো সরি, বাইনারি সেমাফোর, তার মানে হচ্ছে
আমার একটা প্রিন্টার ছিল। এই প্রিন্টারটা যদি অ্যাভেইলেবল থাকে সেক্ষেত্রে আমি বাই ডিফল্ট এই সেমাফোর বা এস একটা ভেরিয়েবল ধরে নেন। এটার ভ্যালু ছিল 1 আর কেউ যদি এটা ইউজ করা শুরু করে তখন সে 1 এর থেকে 1 বিয়োগ দেয়। আ 1 বিয়োগ দিয়ে সেটার ভ্যালু বানায় দেয় 0। এই 0 থাকা অবস্থায় অন্য কোনো প্রসেসর সেমাফোর মানে এই প্রিন্টারটা অ্যাক্সেস করতে পারে না। আরেকটা সিচুয়েশন আসি। এই একই সিচুয়েশন, হ্যাঁ? এবার হচ্ছে বেসিক্যালি P0, P1, P2, P3 আছে। সবই আছে এবং তারা প্রিন্টার ইউজ করতে চায়। কিন্তু এইবার মজার বিষয় হচ্ছে এবার আমার প্রিন্টার আছে ৩ টা। হ্যাঁ? আমার প্রিন্টার আছে ৩ টা। আচ্ছা। এইবার কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আ প্রসেসের সংখ্যা বেশি কিন্তু এবার রিসোর্স এরও সংখ্যা বেশি। ঠিক আছে? অর্থাৎ এটা ধরেন প্রিন্টার 1, হুম? এটা আমাদের প্রিন্টার 1, তারপরে এটা আমাদের প্রিন্টার 2 এবং এটা আমাদের প্রিন্টার মনে করেন 3, প্রিন্টার 3। আচ্ছা, এখন কি ব্যাপারটা আসতেছে? আ এইবার কিন্তু P0, P1, P2 চাইলে, হ্যাঁ? একই সাথে ডিফারেন্ট প্রিন্টারে রান হইতে পারে। সেক্ষেত্রে P3 প্রসেসটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আবার একটু ওয়েট করা লাগবে যে অন্য কারো কাজ যদি শেষ হয়, কোন একটা প্রিন্টার যদি আবার সে এভেইলেবল করে তাহলে ওইটাতে আমি রান করতে পারব। বাট P0, P1, P2 তাদের ৩ জনের জন্যই কিন্তু এভেইলেবল রিসোর্স আছে। অর্থাৎ একটা শেয়ার্ড রিসোর্সের যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, তখন আমরা যেই সেমাফোরটা ইউজ করি সেটার নাম হচ্ছে কাউন্টিং সেমাফোর। সেটার নাম হচ্ছে কাউন্টিং সেমাফোর। এটার ভ্যালু আর 0 থেকে 1 না, এটার ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 অনেক কিছু হইতে পারে। যেমন এই ক্ষেত্রে যেহেতু আমাদের ৩ টা রিসোর্স, আমরা সেমাফোরের ভ্যালু দিতে পারি 3। সেক্ষেত্রে P3 প্রসেসটা যদি যায়, সে যেটা করবে এই 3 থেকে ১ কমায় দিয়ে 2 বানায় দিবে। P1 প্রসেস যদি আরেকটা রিসোর্স নিয়ে চলে যায়, তখন সে এই সেম s বা সেম ভ্যারিয়েবলের ভ্যালুটাই ২ থেকে আরো ১ কমায় দিয়ে 1 বানায় দিবে। P2 যদি আরেকটা রিসোর্স নিয়ে চলে যায়, তখন সে এই সেমাফোর ভ্যালুর উপরে আবার 1 কমায় দিয়ে সে 0 বানায় দিবে। এখন P3 প্রসেসটা এসে দেখবে সেমাফোরের ভ্যালু 0। সো সে আর রিসোর্স পাবে না। ব্যাপারটা বুঝছেন? সো কাউন্টিং সেমাফোরের ভ্যালু হচ্ছে বেসিক্যালি এক শেয়ার্ড রিসোর্স যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে। একটা উদাহরণ দেই। ৩ টা প্রিন্টার না দিয়ে আপনারা চিন্তা করেন তো যে আমাদের সিপিইউর মধ্যে কথার কথা ৬ টা রেজিস্টার আছে। তাইলে আমাদের সিপিইউর জন্য কাউন্টিং সেমাফোরের ভ্যালু কত আসলো সিপিইউ রেজিস্টারের জন্য? কেউ একজন বলতে পারবেন? সেমাফোরটার জি ভ্যালু স্যার, কত আসলো? কোশ্চেনটা কি ছিল স্যার? কোশ্চেনটা ছিল যে যেমন এখানে তো আমাদের ৩ টা প্রিন্টার ছিল আমি S এর ভ্যালু দিলাম ৩। কারণ শেয়ার্ড রিসোর্স বা শেয়ার্ড যেই ভ্যারিয়েবল সেটার মাল্টিপল ইনস্ট্যান্স ছিল। এখন ধরেন আমাদের সিপিইউর মধ্যে তো অনেকগুলা রেজিস্টার থাকে। ৪ টা, ৬ টা, ৮ টা এরকম রেজিস্টার থাকে। তাহলে ওই সিপিইউ রেজিস্টারের জন্য যদি আমি কাউন্টিং সেমাফোর দেই তাহলে আমার S এর ভ্যালু কত আসবে? স্যার ৪ টা থাকলে ৪ টা হ্যাঁ, আসবে, ৪ টা যদি থাকলে ৪ টা, হ্যাঁ। তার মানে ৬ হচ্ছে টা থাকলে যতগুলা ৬ টা আসবে। রেজিস্টার, হ্যাঁ ৪, ৬, ১২ যাই হোক না কেন, ততগুলা রেজিস্টার বসবে। এখন কোন প্রসেস যদি বলে আমি রেজিস্টার ইউজ করতে চাই, নেও ৪ এর থেকে একটা নিয়ে যাও। তখন ভ্যালু হয়ে যাবে কত? ৩। তারপর আরেকজন বলবে আমার একটু দরকার রেজিস্টার, তুমিও নাও, সমস্যা নাই। আটকায় যাবে কোথায়? যখন ১ হয়ে 0 হয়ে যাবে অথবা 0 র নিচে নামবে, হ্যাঁ? -1, -2 এই পজিশন গুলাতে আর আর অন্য কোন প্রসেস কিন্তু রেজিস্টারের অ্যাক্সেস পাবে না। তখন তাদের ওয়েট করতে হবে। অন্য কেউ যদি তাদের নিজেদের আ ইউজ করা প্রসেসটা যদি ছেড়ে দেয়, রেজিস্টার যদি ছেড়ে দেয়, তখন এই 0 র সাথে আবার +1 করবে। তখন 1 পাবো। এই 1 পাইলে তখন আমরা প্রসেসটা রান করতে পারব। তাহলে সেমাফোরের আইডিয়াটা কি বুঝছেন স্যাররা? জি স্যার। আচ্ছা। একদম ইজি জিনিস। অর্থাৎ শেয়ার্ড রিসোর্স থাকবে। যতগুলা মাল্টিপল ইনস্টেন্স থাকলে আপনার কাউন্টিং সেমাফোর বসতেছে ৩, ৪ টা এরকম বসতেছে। আর হচ্ছে আ এই যদি বাইনারি সেমাফোর বসে তার মানে হচ্ছে আসলে ইনস্ট্যান্স একটাই 1 আর 0। 1 মানে আছে, 0 মানে নাই। এরকম। আচ্ছা। তো এই যে আমি আপনাদেরকে এই 1, 0 সরি এই যে প্লাস মাইনাস এর যে ব্যাপারটা বললাম, এই প্লাস মাইনাসকে সেমাফোরের ভাষায় আ ওয়েট এবং সিগন্যাল বলা হয়। তো আমরা এখানে ওয়েট এবং সিগন্যালটার ডেফিনেশনটা একটু দেখে আসি।
তাহলে ওয়েট যে ফাংশনটা আছে, যে ওয়েট সিগন্যালটা আছে, ওয়েট সিস্টেম কল বলতে পারেন বা ওয়েট সেমাফোরের জন্য স্পেসিফিক্যালি এই সিস্টেম কলটা সেমাফোরের জন্য কাজ করে। ২ টা অ্যাটমিক অপারেশন। তো ওয়েট অপারেশন করে কি সে ইনপুট হিসাবে নেয় এস এর কারেন্ট ভ্যালু। তো ধরেন কথার কথা যে এস এর মনে করেন বর্তমান ভ্যালু হচ্ছে ৪ ধরে নিলাম। তাহলে কোন একটা প্রসেস যখনই কোন রিসোর্সের জন্য আ রিসোর্সের জন্য সে অ্যাক্সেস করার চেষ্টা করবে, তখনই সে এই ওয়েট সিস্টেম কলটা সে এক্সিকিউট করবে। এই ওয়েট সিস্টেম কলটায় কি হয়? ১ম এ একটা while লুপ চলে। যে এস কি 0 অথবা 0 এর চেয়ে ছোট কিনা? হুম। এস টা 0 অথবা 0 এর চেয়ে ছোট কিনা? তো আমরা দেখতে পাচ্ছি ৪ তো লেস দেন অর ইকুয়াল 0 না। ঠিক না? ৪ তো গ্রেটার দেন 0। সো এই while লুপটুকু অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেক হয়ে এস এর ভ্যালু ১ কমবে। তাইলে এস এর ভ্যালু হবে ৩। যেটা আমি আপনাদের দেখাইছি যে কোন একটা প্রসেস একটা রিসোর্স নিয়ে চলে গেল। তখন সেমাফোরের ভ্যালুটা ১ কমায় দিয়ে সে চলে যাবে। এইভাবে রানিং চলতে যখন সবগুলা প্রসেস একটা করে সেমাফোর ভ্যালু কমাচ্ছে, একটা না একটা সময় এস এর ভ্যালু কিন্তু 0 আসবে। এবং তখন while লুপটা কিন্তু দেখেন বিজি ওয়েটিং, অর্থাৎ while লুপটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কারণ ওই ক্ষেত্রে 0 ইজ লেস দেন অর ইকুয়াল 0, ইয়েস ইকুয়াল টু 0। তাইলে এই while লুপটা ঘুরতেই থাকবে। তার মানে ওই প্রসেসটার পর থেকে এবং সাবসিকুয়েন্ট অন্য কোনো প্রসেস আর রিসোর্স পাবে না। এটা হচ্ছে আমাদের ওয়েট সিস্টেম কল। আর সিগন্যালটা কি? সিগন্যালটা খুবই সহজ। একটা প্রসেস যখন তার কাজ শেষ করবে, তার ক্রিটিক্যাল সেকশনের কাজ হইতে পারে বা তার শেয়ার্ড রিসোর্স, তার প্রিন্টারের কাজ দরকার ছিল, সে প্রিন্টিং এর কাজ শেষ। এরপরে সে কি করবে? ঠিক যাওয়ার আগে দিয়ে এস এর ভ্যালু ১ বাড়ায় দিয়ে যাবে। সো এস এর ভ্যালু যদি ধরেন কথার কথা বর্তমানে যদি ৩ ছিল, তাহলে সে বাড়ায় এটাকে ৪ বানায় দিয়ে চলে যাবে। কারণ বেসিক্যালি কি ৩ টা মানে ৪ টা ধরেন কথার কথা যে ৪ টা রিসোর্স ছিল তার মধ্যে একটা সে নিছিল, নেওয়ার পরে সে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে তার রিসোর্সটা আবার ফেরত দিয়ে চলে গেল। সেমাফোরের ভ্যালু সে ১ বাড়ায় দিয়ে চলে গেল। এটার নাম হচ্ছে সিগন্যাল। তাহলে ওয়েট মানে কি? ওয়েট বেসিক্যালি ২ টা কাজ করে। একটা হচ্ছে টেস্ট করে সেমাফোরের ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল 0 কিনা। যদি সেটা না হয় সেক্ষেত্রে এস এর ভ্যালু ১ কমায়। এটা হচ্ছে ওয়েট সিস্টেম কল। আর সিগন্যালটা হচ্ছে বেসিক্যালি স্যার রিসোর্সটা ইউজ করার পরে সে আবার রিসোর্সটা ফেরত দিয়ে চলে যায়। সো সেমাফোরের ভ্যালুটা সে ১ বাড়ায় দিয়ে চলে আসে। খুবই সিম্পল জিনিস। একদম সিম্পল কোড। এটা কোনো কোডই না হিসাব। আচ্ছা। এটার বিশেষত্বটা হচ্ছে এগুলো হচ্ছে সেমাফোরের যে অপারেশন গুলো এটা অ্যাটমিক। তার মানে যদি কোনো একটা প্রসেস যদি ওয়েট অপারেশন চালাইতে থাকে সেই সময় অন্য কোনো প্রসেস অ্যাম এই সেমাফোরের ভ্যালুটা চেঞ্জ করতে পারবে না। তার মানে একজন যদি ৪ এর ভ্যালু ৩ বানাচ্ছে, এট দ্য সেম টাইম আরেকজন সিগন্যাল চালাতে পারবে না। আগে ৪ এর ভ্যালু ৩ হবে। ৩ হওয়ার পরে আরেকজন সিগন্যাল চালাতে পারবে। ব্যাপারটা বুঝছেন? নাইলে তো এই যে সিনক্রোনাইজেশন ইস্যু হয়ে যাবে। একটা প্রসেস অ্যাম অ্যা মানে মাইনাস না করতে আরেকটা প্রসেস প্লাস করে দিবে। তো সেটা হলে তো আবার সিনক্রোনাইজেশন ইস্যু হবে। সো ওয়েট যদি একবার শুরু হয় অন্য কোনো সিগন্যাল রান হবে না বা সিগন্যাল যদি শুরু করতে থাকে আরেকজন ওয়েট করবে। ঠিক আছে? একটা প্রসেস কমপ্লিটলি মানে একটা অপারেশন, একটা কল কমপ্লিটলি শেষ হওয়ার পর অন্য কলগুলা এক্সিকিউট হবে। তাহলে স্যাররা সেমাফোর বুঝছেন সহজভাবে? সেমাফোর কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। তো সেমাফোর যদি পড়েন এবার আমরা খুব কমন একটা জিনিস দেখব যেটা প্রায়ই পরীক্ষায় আসে। এটার এক্সপ্লেনেশন দাও, এটা দাও, এটা দাও। এই প্রবলেমটার নাম হচ্ছে ডাইনিং ফিলোসোফার প্রবলেম। এটা আপনাদের চ্যাপ্টার 7 থেকে এই প্রবলেমটা আমি পড়াচ্ছি। এটা চ্যাপ্টার 6 এ নাই। হ্যাঁ, 6 এর মধ্যে খুঁজলে পাবেন না। তো ডাইনিং ফিলোসোফার প্রবলেমটার আ জিনিসটা অনেকটা এরকম যে বেসিক্যালি এখানে কতগুলা ফিলোসোফার বসা। ফিলোসোফার মানে কি বলতে পারবেন কেউ বাংলায়? ফিলোসোফার এই ওয়ার্ডটার বাংলা কি? হুম, কেউ পারেন না? ফিলোসোফার এটাও শুনেন নাই কখনো? স্যার দার্শনিক টার্শনিক এরকম কিছু দার্শনিক। একটা হ্যাঁ, হবে হ্যাঁ, হয়তো। গুড, ভেরি গুড। দার্শনিক। হ্যাঁ, মানে যারা চিন্তা করে, অনেক ভাবনা চিন্তা করে, তাদেরকে আমরা দার্শনিক বলি বা ফিলোসোফার বলি। তো
এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে এখানে ৫ জন ফিলোসোফার বসা। হুম? তো আমরা ধরেন এদেরকে পি দিলাম, পারসন দিলাম যে P0, P1, P2, P3 এবং P4। এই ফিলোসোফারদের বেসিক্যালি কাজ হচ্ছে ২ টা। একটা হচ্ছে থিংক করা, চিন্তা করা। আর আরেকটা হচ্ছে ইট মানে খাওয়া। ঠিক আছে? তো তারা মাঝেমধ্যে চিন্তা করতে পারে, মাঝেমধ্যে তারা খাইতে পারে। তো তাদের সামনে এরকম খাওয়া-দাওয়া আছে, এরকম প্লেট-টেট দেওয়া আছে। এবং এই মাঝখানে এখানে একটা রাইস আমরা দেখতে পাচ্ছি, রাইস লেখা, রাইস বোল। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকের সামনে একটা করে চপস্টিক আছে। হ্যাঁ? প্রত্যেকের ২ পাশে একটা করে চপস্টিক আছে। আরে এটা অফ করলে আচ্ছা আমরা এক্সকেলিতেই চলে যাই। হঠাৎ, হঠাৎ মানুষ আসে। তো আমরা এখানেই একটু দেখাই যেটা আসলে কিরকম। তো ডাইনিং টেবিল, ৫ জন ফিলোসোফার। সো এখানে ১ জন, ২, ২ জন, ৩ জন, ৪ জন এবং ৫ জন। বাজে হয়ে গেছে আরকি দেখতে। হ্যাঁ, তো ১, ২, ৩, ৪, ৫। তো আমরা ধরেন নাম দিলাম P0, P1, P2, P3 এবং P4। হ্যাঁ? তো তারা যখন চিন্তা করে তারা তখন আর খায় না। কিন্তু যখন তাদের ক্ষুধা লাগে, হ্যাঁ? মাঝেমধ্যে ফিলোসোফারদের চিন্তা করতে, করতে ক্ষুধা লেগে যায়। তো তখন তারা যেটা করে তাদের প্রত্যেকের পাশে একটা করে চপস্টিক আছে। বুঝতে পারছেন? তাদের প্রত্যেকের পাশে একটা করে এরকম চপস্টিক আছে। তো আমরা এই চপস্টিক গুলারও একটু নাম দিয়ে দেই। ধরেন এটা হচ্ছে আ ধরেন কথার কথা চপস্টিক 0, এটা হচ্ছে চপস্টিক নাম্বার 1, চপস্টিক নাম্বার 2, চপস্টিক নাম্বার এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিই। তাহলে বুঝতে সহজ হবে। চপস্টিক 0, চপস্টিক 1, চপস্টিক 2, চপস্টিক 3 এবং চপস্টিক 4। তো সে যেটা করে সে ১ম এ তার পাশে তো ২ টা করে চপস্টিক, এটা একটা চপস্টিক, এটা একটা চপস্টিক। সে ১ম এ একটা চপস্টিক হাতে তুলে। তারপরে হচ্ছে পাশের চপস্টিকটা হাতে তুলে। ২ টা একসাথে তুলে না। এবং এই ২ টা হাতে তুললেই সে করতে পারে কি খাবারটা খাওয়া শুরু করে। তাহলে এখানে মনে করেন তার আ ফুড, ফুডটা রয়ে গেছে। হুম, এখানে রাইস ছিল, রাইস। রাইস হইতে পারে, নুডলস হইতে পারে, অনেক কিছু হইতে পারে। হোয়াটএভার। তাইলে সে ধরেন যেমন P0 প্রসেসটা তার যদি ক্ষুধা লাগে, সে কথার কথা সে ১ম এ C0 তুললো আর C1 তুললো। এরপরে সে ১ম এ C0 তুলে তারপরে C1 তুলে তার হাতে ২ হাতে ২ টা চপস্টিক আসলে ২ টা চপস্টিক দিয়ে সে রাইস খাইতে পারে। ঠিক আছে? তেমনিভাবে যদি কথার কথা আমরা যদি P3, হ্যাঁ? ফিলোসোফার 3 তার কথা চিন্তা করি। তাহলে তার পাশে ২ টা চপস্টিক আছে C3 এবং C4। সে যেকোনো একটা ফার্স্ট এ তুলবে, তারপর একটা তুলবে, তারপর সে খাওয়া শুরু করবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রবলেমটা কি হইতে পারে? প্রবলেমটা হইতে পারে যদি P0 এবং P1 দুজনের পাশাপাশি বসা এবং দুজনের একই সাথে ক্ষুধা লাগছে। হ্যাঁ? অর্থাৎ P0 টা চেষ্টা করবে C0 এবং C1 নেওয়ার। কিন্তু P1 প্রসেসটা বা মানে এটা অ্যাকচুয়ালি আল্টিমেটলি প্রসেস এবং আ ইয়াতেও চলে যাচ্ছে। এই ডাইনিং ফিলোসোফারটা আসলে হচ্ছে এইগুলো হচ্ছে প্রসেস আর এগুলো হচ্ছে আমাদের রিসোর্স। হ্যাঁ? C1, C2, C3, C4, C5 এগুলো হচ্ছে আমাদের রিসোর্স যেটা আমি আপনাদের একটু আগে প্রিন্টার দিয়ে বলছিলাম। তো এই P0 তার C0 এবং C1 এই ২ টা রিসোর্সই লাগে। এই ২ টা চপস্টিকই লাগে খাওয়ার জন্য। সে একটা চপস্টিক দিয়ে তো ভাত তুলতে পারবে না। তেমনিভাবে P1 এর আবার C1, C2 ২ টাই লাগে। কিন্তু এই C1 টা দুজনের মধ্যে শেয়ার। সো P0 যদি আগে C1 নিয়ে নেয়, তখন P1 আর খাইতে পারে না। সে C2 পায় কিন্তু C1 আর পায় না। চপস্টিক 1 টা সে আর পায় না। এক হাতে একটা চপস্টিক নিয়ে সে বসে থাকে। তো তখন তার ওয়েট করা লাগে। যদি P0 খাওয়া-দাওয়া শেষ করে। খাওয়া শেষের পরে সে যদি আবার রাইখা দেয়, তখন অ্যা তখন সে আবার ওই রাইখা দেওয়াটা তুইলা তখন সে খাইতে পারে।
তো এই সময়ের মধ্যে তার ক্ষুধা লাগতে থাকে, তার অনেক কষ্ট হইতে থাকে। ধুর আমার চিন্তা করতে পারতেছি না, আমি চিন্তায় ব্যাহত হচ্ছে। এই ক্ষুধার জন্য আমি খাইতে পারতেছি না। P0 তুমি খাওয়া শেষ করো, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। এরপরে P0 খাওয়া শেষ করলে যখন C1 টার আগে তখন সে খায়। ঠিক আছে? এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কি স্যাররা বুঝছেন? হ্যালো, হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ। তাহলে প্রবলেমটা কি? বেসিক্যালি P0 একটা প্রসেস, এই প্রসেসটা রান করার জন্য জি বা স্যার। এই প্রসেসটা এক্সিকিউট করার জন্য আমার ২ টা রিসোর্স লাগে। C0, C1 ২ টাই লাগে। তো C0, C1 যদি P0 নিয়ে চলে যায় তখন P1 টা আর C1 টার মানে অ্যাক্সেস পায় না। হ্যাঁ? P1 টা যখন C1 টা নেওয়ার চেষ্টা করে তখন দেখি এটা অলরেডি একজন নেওয়া আছে, তখন সে আর নিতে পারে না। তখন সে দেখা যাচ্ছে এই P0 এর জন্য ওয়েট করতে হচ্ছে, বসে থাকতে হচ্ছে। এই কখন শেষ হবে তারপরে আমি পাবো। তো এই সময়টায় যে ওয়েটটা তারা করতেছে সেটাকে আমরা মানে ভাষাটাও ঐরকমই। এটাকে আমরা বলি starvation। স্যার, তা হুম, তার স্যার মানে হচ্ছে হ্যাঁ, বলেন, বলেন। বলেন স্যার বলেন। হ্যালো, হ্যালো। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। মানে কেউ একজন ডাকলেন না? স্যার হয়তো ওর নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। পরে আমরা দেখব আবার। জি তো স্যার। হ্যাঁ, তাহলে starvation গেল। আর এরপরে আরেকটা প্রবলেম আসতে পারে। সেটা হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি শুনতে পাচ্ছি। আমি একটু বলি তারপরে আমি কোয়েশ্চেন নিচ্ছি। এটা গেল ১ম প্রবলেম যে starvation, অর্থাৎ একটা প্রসেসের উপর আরেকটা প্রসেস ওয়েট করে বসে আছে এবং এই ওয়েট করতে, করতে তার ক্ষুধায় মরে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, এবার ২য় যে সিচুয়েশনটা হচ্ছে সেটা বলি। ধরেন প্রসেস 0 সে তার আ আ বাম পাশের যেই চপস্টিকটা আছে সেটা আগে তুলল। তারপরে প্রসেস 1 তার বাম পাশেরটা তুললো। প্রসেস 2 তার বাম পাশেরটা তুললো। প্রসেস ৩ তার বাম পাশেরটা তুললো। প্রসেস ৪ তার বাম পাশেরটা তুললো। প্রত্যেকেই তাদের বাম পাশে চপস্টিকটা আগে তুলল। আমি আপনাদের আগেই বলছিলাম সে একসাথে ২ টা চপস্টিক তুলতে পারে না। হয় ডান বা বাম যেকোনো একটা আগে তুলে। আমরা ধরে নিলাম যে ১ম এ সে বাম দিকেরটা তুলে, তারপরে ডান দিকেরটা তুলে, এরপর খাওয়া শুরু করে। তো ১ম যেই প্রসেসটা P0 যখন C1 তুলে ফেললো, হ্যাঁ? P0 করলো কি C1 তুলে ফেললো। P1 মনে করেন তার বাম পাশেরটা C2 তুলে ফেললো। P2 C3 তুলে ফেললো। P3 C4 তুলে ফেললো এবং P4 C0 তুলে ফেললো। তো একটু পরে দেখবেন প্রত্যেকের হাতেই একটা করে চপস্টিক আর প্রত্যেকেই তার ডান পাশের জন্য ওয়েট করে বসে আছে। ভাই তুমি খাওয়া শেষ করলে আমাকে একটু দিও। হ্যাঁ, P1 বলতেছে এই P0 তুমি খাওয়া শেষ করলে আমাকে একটু দিও। P2 বলতেছে P1 তুমি খাওয়া শেষ করলে আমাকে একটু দিও। কিন্তু কিভাবে খাবে? প্রত্যেকের হাতে একটা করে চপস্টিক। কেউ তো খাইতে পারবে না। কারণ খাওয়ার জন্য চপস্টিক লাগে ২ টা। হ্যাঁ? P0 র C0 ও লাগে, C1 ও লাগে। C0 তো আবার P4 নিয়ে বসে আছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? প্রত্যেকের হাতে একটা করে চপস্টিক আর প্রত্যেকেই প্রত্যেকের জন্য ওয়েট করতেছে যে তুমি যদি খায়া শেষ করো তাহলে তোমার চপস্টিকটা আমাকে দিও। খাওয়া শেষ করবে কিভাবে? প্রত্যেকের হাতে তো একটা করে চপস্টিক। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ। এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ডেডলক। এই সিচুয়েশনটাকে আমরা কি বলি? ডেডলক। তার মানে আসলে কোনো প্রসেসই তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারতেছে না। প্রত্যেকটা প্রসেসই তার অপরজনের উপর নির্ভর করে বসে আছে। এবং তারা সবাই মিলে একটা ডেডলকের মধ্যে পড়ে গেছে। কোনো প্রসেস এখন আর এক্সিকিউট হচ্ছে না। সবকটা প্রসেস একটা সার্টেন লেভেলে এসে আটকে গেছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে ডাইনিং ফিলোসোফারে আমরা ২ টা প্রবলেম দেখতে পাচ্ছি। একটা প্রবলেম হচ্ছে স্টারভেশন প্রবলেম। অর্থাৎ একটা প্রসেস এর উপর আরেকটা প্রসেস নির্ভর করে এবং ওই প্রসেসটা কবে শেষ হবে তার উপর নির্ভর করে আরেকটা প্রসেস বসে থাকে। আর ২য় যে মেইন প্রবলেমটা আসে সেটার নাম হচ্ছে ডেডলক। অর্থাৎ প্রত্যেকটা প্রসেস
আরেকজনের উপর নির্ভর করতে পারে এবং কোনো প্রসেসই আর আগাচ্ছে না। কোনো প্রসেসই এক্সিকিউট হচ্ছে না। প্রত্যেকটা প্রসেস একটা করে চপস্টিক নিয়ে বসে আছে। আরেকটা চপস্টিকের জন্য ওয়েট করতেছে। আর ওই আরেকটা চপস্টিক আরেকজনের হাতে নিয়ে বসে আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেড। তো আমরা একটু ডাইনিং ফিলোসোফারের ভাঙতেছে এটা কি? ইয়া দিই একটা কিছু দেই। এটা দিয়ে দাও। আচ্ছা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা একটু আগে যেহেতু সেমাফোরটা পড়ে আসছি, তো সেমাফোরের মাধ্যমে আমরা বেসিক্যালি এখন চপস্টিক গুলো একটু রিপ্রেজেন্ট করব। আপনাদের বলছিলাম যে যদি 4টা রেজিস্টার থাকে তাহলে সেমাফোর হবে কয়টা? 4টা এরকম। সো আমরা ধরেন আমাদের যেহেতু 5টা চপস্টিক, তো আমাদের 5টা আমরা সেমাফোর নিলাম। S0, S1, S2, S3, S4 এবং এগুলো সবই হচ্ছে বাইনারি সেমাফোর, অর্থাৎ এগুলো ভ্যালু 0 থেকে 1। বাই ডিফল্ট প্রত্যেকটা সেমাফোরই ছিল 1, মানে প্রত্যেকটা চপস্টিকই অ্যাভেলেবল ছিল, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এবার আবার একটু কোডে যাই। সে প্রথমে ওয়েট অপারেশন চালাচ্ছে হচ্ছে চপস্টিক আই এর উপর। তাহলে আমরা ধরেন প্রসেস 0-র জন্য একটু যদি চিন্তা করি, হুম, তাহলে যেটা হচ্ছে যে আম, সে তার প্রসেস 0 মানে এই C0 এটার উপরে সে প্রথমে চালাচ্ছে। হুম, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু অর্ডারটা একটু পরিবর্তন করি, নাইলে ঝামেলা লাগবে। অর্থাৎ আগে লেফট পরে রাইট দেই। আহ, হুম, আগে লেফট রাইট করি, কারণ এটা সলিউশনটা যখন পড়াবো তখন এই লেফট রাইটটা গুরুত্বপূর্ণ হবে। C3 and 4, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলার কাজ হচ্ছে না, আমরা এগুলোর জায়গায় এখন সেমাফোর ইউজ করব। তো আমাদের এই যে সেমাফোর গুলা ভ্যালু আছে S0, S1, S2, S3 এবং S4। আচ্ছা, P0 প্রসেসটা যেটা করে সর্বপ্রথম আহ, হচ্ছে তার ওয়েট সিস্টেম কলটা চালায় চপস্টিক নাম্বার আই, অর্থাৎ P0 আই এর ভ্যালু হচ্ছে 0, এখানে হচ্ছে আই আই, তাহলে P0 এর জন্য I0, এবং সে হচ্ছে S1, S0 এবং S1 এই দুইটার সেমাফোর সে ইউজ করে, ঠিক আছে। দেখেন চপস্টিকের আই এবং চপস্টিকের কোনটা একটু পরে ধরি। হুম, S0 এবং SI এই দুইটা সে ওয়েট সিস্টেম কল চালায়। ওয়েট সিস্টেম কল চালায় এটার উপরে এবং I+1 মডিউল 5। তাহলে আমরা একটু দেখি, যেমন আমাদের এখানে দেখাচ্ছে যে P0, এই P0 প্রসেসটার মধ্যে আহ, ওর ইমিডিয়েট ডানে, সরি ওর ইয়াতে প্রথমে C0 একটা আছে, C0-র মধ্যে অর্থাৎ S1 যেই সেমাফোরটা আছে এটার ভ্যালু সে 0 বানায়। আর এরপরে সে 0 বানায় হচ্ছে তার এই, আচ্ছা তাহলে এটা আসবে হচ্ছে 0+1 মডিউল 5, তাইলে C0, C1, C2, C3, C4। এটা তো কেমন হয়ে গেল, অর্ডারটা তো মিস্টেক হয়ে গেল আমার। চপস্টিক আই, চপস্টিক আই এর জন্য সেমাফোরের ভ্যালু 0। হ্যাঁ ঠিক আছে, এটা 0, তাহলে এটার ভ্যালু কি দিব? C0, C1 হওয়ার কথা ছিল এখানে। এটা হওয়ার কথা ছিল এইরকম। হুম, C0, C1, তারপরে হচ্ছে C2, C3 এবং C4, ঠিক আছে। এইরকম হওয়ার কথা ছিল।
এরকম হইলে না হইলে জিনিসটা মিলবে না। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে তাহলে সে প্রথমে করতেছে কি, চপস্টিক আই, তার মানে হচ্ছে এই যে তার সি জিরোটা আছে, এইটার জন্য যে এস জিরোটা আছে সেটা সে নিয়ে গেল, মানে সি জিরো রিসোর্সটা পি জিরো প্রসেসটা ওয়েট সিগন্যাল কলের মাধ্যমে নিয়ে গেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়েট সিগন্যালের মাধ্যমে কি হয়, যখন আমরা ওয়েট কলটা দেই তখন সে ফার্স্টে কি করে চেক করে যে এস লেস দেন অর ইকুয়াল জিরো কিনা। এস তো ছিল ওয়ান, লেস দেন অর ইকুয়াল জিরো না। তো সেই ক্ষেত্রে তার এই লুপটা ওয়াইল লুপটা থেকে ভেঙে যায় এবং ওয়াইল লুপটা থেকে ভেঙে এস এর ভ্যালু মাইনাস মাইনাস করে। তাহলে ওয়ান থেকে এস এর ভ্যালু মাইনাস মাইনাস করলে জিরো হয়ে যাবে। তাহলে এস জিরো মানে যেটা সি জিরোর জন্য যে সেমাফোরটা ছিল সেটার ভ্যালু হয়ে গেল জিরো। আচ্ছা, ভালো কথা। সেকেন্ডে চপস্টিক আই প্লাস ওয়ান মডিউল ফাইভ, তাহলে এখন জিরো প্লাস ওয়ান মডুল ফাইভ, মডুলো ফাইভ, তাহলে ওয়ান মডুল ফাইভ কত, ওয়ান। তখন সে করবে কি, এস ওয়ানের মধ্যে সে এই একই কাজ করবে। তাহলে এস ওয়ানের ভ্যালুটাও সে বানিয়ে দিল জিরো, এস ওয়ানের ভ্যালুটাও সে বানিয়ে দিল জিরো। তার মানে এই প্রসেসটা, এই চপস্টিকটা ধরে ফেললো, এই চপস্টিকটা ধরে ফেললো। এখন দুইটা চপস্টিক যখন তার হাতে চলে আসে তখন সে কি করে, খায়। তখন সে ইট ফর এ ওয়াইল, সে ফার্স্টে খায়, খাওয়া দাওয়া করে। এখন খাওয়া শেষ করার পরে সে কি করে, সিগন্যাল অপারেশন চালায়। তো নিশ্চয়ই আপনাদেরকে পড়াইছিলাম যে সিগন্যাল কি জিনিস। সিগন্যাল, তাহলে সিগন্যাল, তাহলে ওয়েট কি করে, ওয়েট হচ্ছে আগে চেক করে, চেক করার পরে এস এর ভ্যালু এক কমায়। আর সিগন্যাল যে কলটা আছে, সিগন্যাল যে অপারেশনটা আছে, সে সিম্পলি এস এর ভ্যালু এক বাড়ায় দেয়। তাহলে সে প্রথমে চপস্টিকের আই, তার মানে এই যে এস জিরো যেটা ছিল সেটা ওয়ান বানাই দিবে, এবং তারপরে আই প্লাস ওয়ান মডুল ফাইভ, তার মানে হচ্ছে এস ওয়ান, জিরো প্লাস ওয়ান মডুল ফাইভ, এটা তখন সে ওয়ান বানাই দিবে। এই দুটা কাজ করার পর সে বেসিক্যালি কোড থেকে বের হয়ে চলে আসবে থিঙ্ক ফর এভার। তাহলে প্রত্যেকটা প্রসেসই যদি এই একই স্টাইলে কাজ করা শুরু করে, প্রত্যেকটা প্রসেসই যদি এখন একই স্টাইলে কাজ করা শুরু করে, তখন আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে, পি জিরো প্রসেসটার খাওয়ার জন্য, হ্যাঁ, তার দুইটা সেমাফোর লাগে। একটা হচ্ছে এস জিরো এবং এস ওয়ান, বা এখানে আমরা দেখতে পাচ্ছি এস জিরো এবং এস ওয়ান, এই দুইটা সেমাফোরই তার নেওয়া লাগে। এই দুইটা সেমাফোর নেওয়া যেই কথা, সি জিরো সি ওয়ানের অ্যাক্সেস পাওয়া একই কথা। পি ওয়ান প্রসেসটার জন্য আমরা দেখতে পাচ্ছি সি, মানে এস ওয়ান এবং এস টু, অর্থাৎ সি ওয়ানের জন্য যেটা আছে সেটা। পি টু প্রসেসটার জন্য এস টু এবং এস থ্রি, পি ফোর প্রসেসটার জন্য এস থ্রি এবং এস ফোর, এস থ্রি এবং এস, কয়টা প্রসেস আছে, এক দুই তিন চার পাঁচ। সো এস জিরো, এস ওয়ান, এস ওয়ান, এস টু, এরপর এস টু, এস থ্রি, তারপর হচ্ছে পি থ্রি, সরি সরি, এই জন্যই তো মিস্টেক হচ্ছে, এটা তো পি থ্রি হবে। পি থ্রি প্রসেসটার জন্য লাগবে হচ্ছে এস থ্রি এবং এস ফোর, আর পি ফোর প্রসেসটার জন্য লাগবে হচ্ছে এস ফোর আবার এস জিরো। এইভাবে প্রত্যেকেরই দুইটা করে সেমাফোর লাগবে, আদারওয়াইজ আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি এই সেমাফোরটা এবং এই সেমাফোরটা দুইটাই যদি না পাই, আমি কিন্তু ইটের কোডটা রান করতে পারবো না। এই ইটের কোডটা কিন্তু আটকে থাকবে। ঠিক আছে, এই কোডটুকু পাইতে হলে আমাকে অবশ্যই এস জিরো এবং এস ওয়ান, মানে চপস্টিক আই এবং চপস্টিক আই প্লাস ওয়ান, এই দুইটা সেমাফোরই আমার লাগবে, এই দুইটা ওয়েট সিস্টেম করে আমার চালানো লাগবে। তো আমি আপনাদের দেখাইছিলাম যদি পি জিরো, এস জিরো এবং এস ওয়ান দুইটা নিয়ে চলে যায়, হুম, সেক্ষেত্রে আমরা আবার একটু একটু মুছি, এটা একটু মুছি। ঠিক আছে, তাহলে পি জিরো যদি এস জিরো এবং এস ওয়ান দুইটাই কালেক্ট করে নিয়ে যায়, তখন পি ওয়ান প্রসেসটা কিন্তু আর এই তার অপারেশন আর রান করতে পারে না। দেখেন, পি জিরো যদি এস জিরো এস ওয়ান দুইটাই পেয়ে যায়, তখন সে কিন্তু এস ওয়ানের জন্য বসে থাকে, সেমাফোর ওয়ানের জন্য বসে থাকে। সেমাফোর ওয়ান যতক্ষণ না ক্লিয়ার না হচ্ছে, অর্থাৎ সে যতক্ষণ না কাজ শেষ করে এই সিগন্যাল কল দুইটা না দিচ্ছে, সিগন্যাল কল দুইটা দিলে কি হবে, এই জিরো থেকে আবার ওয়ান হবে, হ্যাঁ, এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, তখনই কেবলমাত্র এই এস ওয়ান আর এস টু, এই দুইটা সেমাফোর অ্যাভেলেবল থাকবে। আদারওয়াইজ তো এস ওয়ান, এস ওয়ানটা তো জিরো জিরো অবস্থায় থাকতেছে, অর্থাৎ ফিলোসোফার ওয়ান কিন্তু খাওয়ার সুযোগ পাচ্ছে না।
এটাকে আমরা বলছিলাম স্টারভেশন। তো এখন ডেডলক সিচুয়েশন কিভাবে হইতে পারে? ডেডলক সিচুয়েশন হইতে পারে এইভাবে সেমাফোরের মাধ্যমে, যে আমরা দেখি, ধরেন P0 প্রসেসটা একটা থ্রেডে রান হচ্ছিল এবং সে তার প্রথম লাইনটা এক্সিকিউট করার সুযোগ পেয়েছে। ওয়েট চপস্টিক আই, তার মানে হচ্ছে ওয়েট অ্যাস 0, এইটা সে রান করার সুযোগ পেয়েছে। এইটা সে রান করার সুযোগ পেয়েছে। তাহলে অ্যাস 0 যেই রিসোর্সটা ছিল বা সেমাফোরটা ছিল সেটা P0 পেয়ে গেল। এবার দ্বিতীয় লাইনটা এক্সিকিউট হওয়ার আগেই অন্য আরেকটা থ্রেডে, অন্য আরেকটা কোরে P1 প্রসেসের S1 এক্সিকিউট হয়ে গেছে। অর্থাৎ P0 সে C0 কে ধরলো, সরি, P0 সে C0 কে ধরছে, P1 C1 কে ধরে ফেলছে, P1 S1 ধরে ফেলছে। আবার আরেকটা ডিফারেন্ট কোরে বা আরেকটা ডিফারেন্ট থ্রেডের মধ্যে C2 সরি P2 তখন C2 কে ধরে ফেলছে, P3 তখন C3 কে ধরে ফেলছে এবং P4 তখন C4 কে ধরে ফেলছে। প্রত্যেকটা প্রসেস একটা করে সেমাফোর অ্যাক্সেস করলো এবং তার উপর ওয়েট চালানোর কারণে প্রত্যেকটা ভ্যালু এখন 0। প্রত্যেকটার ভ্যালু এখন 0। ঠিক আছে? P0 যখন S0 সেমাফোরটা অ্যাক্সেস করে, তার উপর যখন ওয়েট সিস্টেম কল চালায় তখন S এর ভ্যালু 1 কমায়। সো S এর ভ্যালু ছিল 1 থেকে 0। তেমনিভাবে P1 যখন S1 এর উপর ওয়েট সিস্টেম কল চালায় তখন 1 ছিল 0। P2 যখন S2 এর উপর সিস্টেম কল চালায় তখন ওয়েট সিস্টেম কল চালায় তখন হচ্ছে 1 থেকে 0। এইভাবে প্রত্যেকটা সেমাফোরের ভ্যালু এখন 0। ভালো কথা। এখন P0 প্রসেস যখন তার দ্বিতীয় লাইন এক্সিকিউট করতে যায় তখন দেখে আর পারে না। কারণ S1 অলরেডি 0। ওয়েট সিস্টেম কলের মধ্যে কি বলা ছিল? while S is less than or equal 0, busy waiting, রানিং চলতেই থাকো, চলতেই থাকো। ইনফাইনাইট লুপ। তখন P1 প্রসেস ইনফাইনাইট লুপে পড়ে যায়। P0 ইনফাইনাইট লুপে পড়ে, P1 পরে, P2 পরে, P3 পরে, P4 পরে। একটা প্রসেসও তখন আর এক্সিকিউট হয় না। এটারই নাম ছিল ডেডলক সিচুয়েশন। এটারই নাম ছিল ডেডলক সিচুয়েশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এখন বর্তমানে মাল্টি থ্রেডিং, মাল্টি কোর প্রসেসর, আমাদের প্রত্যেকের কম্পিউটারেই অনেকগুলা করে সিপিইউ থাকে। হ্যাঁ, যেমন এই যে আপনারা যদি আমার আমার কম্পিউটারে দেখি, এখানে কয়টা সিপিইউ তারা দেখায় স্যার প্রপার্টিজে। হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার লিংকের লিমিট শেষ স্যার, টাইম লিমিট শেষ। আচ্ছা, 3 মিনিট না? হ্যাঁ, মোটামুটি আমার পড়ানো শেষ। আচ্ছা, একটু তাইলে আমি একটা নতুন লিঙ্ক দিই অল্প একটু সময়ের জন্য, নাইলে জিনিসটা সুন্দরভাবে শেষ হবে না। আপনাদের আর ক্লাস নাই তো, না? না স্যার, নাই স্যার। হ্যাঁ, আর 5টা মিনিট। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি 11:40 পর্যন্ত না ক্লাস, নাকি 11:20? স্যার 11টা 20। আচ্ছা, এই একটু সময় নিলাম, কারণ এই একটা জিনিস বুঝায় শেষ না করলে আপনাদেরই কষ্ট হবে। এই লিঙ্কটায় সবাই একটু কষ্ট করে চলে আসেন। এই মেসেজ বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এটাতে চলে আসেন সবাই। আমি গুগল ক্লাসরুমেও লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সবাই একটু কষ্ট করে নতুন লিঙ্কে চলে আসেন। মেসেজ বক্সেও দেওয়া আছে। আর মেসেজ বক্সে না পেলে আপনারা যে গুগল ক্লাসরুমে আমাদের যে ল্যাবের যেই ক্লাসরুমটা, এখানেও আমি লিঙ্কটা এডিট করে দিছি, ওখান থেকেও চলে আসতে পারেন। এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। সবাই এই যে যারা যারা আছেন, হ্যাঁ, বর্ষা, আনিকা, নাইমা ইসলাম যারা আছেন সবাই নতুন লিঙ্কটায় চলে যান। আমি এটা একটু অফ করে দিই। আসছে সবাই? আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা নিয়ে একটু দেখি। তো
তাহলে আমরা সেমাফোরের ভ্যালুটা কি বুঝতে পারতেছি যে আসলে সেমাফোরটা একটা ওয়েট সিস্টেম কল যখন একটা সেমাফোরের ভ্যালু কমায় ফেলতেছে, তখন পাশের প্রসেসটা যখন ওই সেম সেমাফোরটা অ্যাক্সেস করার চেষ্টা করে, পাশের প্রসেসটা যখন ওই একই সেমাফোর অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন দুজনের মধ্যে একটা ডেডলক সিচুয়েশন দাঁড়ায়। হয় স্টারভেশন হয়, নাহলে ডেডলক হয়। তো এখন এটার সলিউশনটা কি? ঠিক আছে, এই এই ঝামেলার সলিউশনটা কি? এই ঝামেলার সলিউশন হচ্ছে আপনি যে কোনো একটা প্রসেস, সেটার এই অর্ডারটা চেঞ্জ করে দিবেন। এখানে যে ওয়েট সিস্টেম কলের বা ওয়েট অপারেশন সেমাফোরের উপরে ওয়েট অপারেশনের যে অর্ডারটা আছে, অর্থাৎ ওয়েট আই এবং তারপরে ওয়েট আই প্লাস 1 মডুল 5, এইটা একটু চেঞ্জ করে দেন যে কোনো একটা সিস্টেমে, যে কোনো একটা প্রসেসে। অর্থাৎ আগে এইটা চালান, তারপরে এটা চালান। স্যার, আগে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? Yes, sir. হ্যাঁ, তার মানে হচ্ছে এইটা, এই ডেডলক বন্ধ করার একটা সুন্দর সিস্টেম হচ্ছে যে আপনি যদি জাস্ট একটা ইনস্ট্রাকশনের অর্ডারটা চেঞ্জ করেন, ঠিক আছে? অর্থাৎ এইটা, এই i+1 মডুল 5টা আগে চালান আর এই আইটা পরে চালান, তাহলেই দেখবেন যে আপনার এই ডেডলকটা ছুটে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে ডেডলকটা আসলে কিভাবে ছুটে। তাহলে আবার ওই আগের মতো এই লেখা শুরু করি। ধরুন প্রসেস 0, এই প্রসেস 0 এক্সিকিউট হওয়ার জন্য সেমাফোর 0 এবং সেমাফোর 1 দুইটাই লাগে। প্রসেস 1 এক্সিকিউট হওয়ার জন্য সেমাফোর 1, সেমাফোর 2 দুইটাই লাগে। প্রসেস 2 এক্সিকিউট হওয়ার জন্য সেমাফোর 2, 3 দুইটাই লাগে। প্রসেস 3 এটা এক্সিকিউট হওয়ার জন্য 3, 4 দুইটাই লাগে। এবং প্রসেস 5 এটা এক্সিকিউট হওয়ার জন্য 4, এবং যেটা হচ্ছে 5 মানে 4 প্লাস 1 মডুল 5 যখন হবে, তখন এটা আবার 0তেই চলে আসবে, অর্থাৎ সেমাফোর 0, এই দুইটাই লাগে। আর আমরা এখানে সেমাফোরের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। সেমাফোর 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 বাই ডিফল্ট সবার ভ্যালু ছিল 1। কিন্তু এই যে প্রসেস 0টা যখন চলতেছিল, আমরা বলছিলাম কি, অ্যাট এ সেম টাইম যখন সবাই তাদের নিজস্ব ফার্স্ট লাইনটা এক্সিকিউট করে, তখন প্রত্যেকে তাদের এই মানে যেমন P0 S0 এর উপরে ওয়েট চালায়, P1 S1 এর উপরে ওয়েট চালায়, P2 S2 এর উপরে ওয়েট চালায়, এবং প্রত্যেকেই করে কি, ভ্যালুটা 0 বানায় ফেলে। যখন সবকটা সেমাফোর 0 হয়ে যায়, তখন যখন P0 এই S1টা এক্সিকিউট করতে যায়, তখন সে কন্টিনিউয়াস লুপের মধ্যে পড়ে যায়। P1টা যখন S2 করতে যায়, সেও কন্টিনিউয়াস লুপের মধ্যে পড়ে যায়, বিজি ওয়েটিং এর মধ্যে পড়ে যায়। এখন আমি বলছিলাম যে আপনি একটা, যে কোনো একটা প্রসেসের অর্ডারটা চেঞ্জ করে দেন। ঠিক আছে? আমরা ধরে নিলাম যে আমরা P5 যে প্রসেসটা আছে, এই প্রসেসের ওয়েট সিস্টেম কলে যে অর্ডারটা আছে, সেই অর্ডারটা আমরা একটু, ওয়েট সিস্টেম কল না, ওয়েট অপারেশন, সেমাফোরের উপর ওয়েট অপারেশনের অর্ডারটা একটু চেঞ্জ করে দিব। তার মানে হচ্ছে বেসিক্যালি এখন এটা এইখানে যাবে, এটা এইখানে আসবে। তার মানে আসতেছে হচ্ছে এইবার হবে, এইটা হবে S0, এইটা হবে S4। আচ্ছা, এবার আবার প্রথম থেকে আসি। P0 S0 কে 0 বানাই দিব। আমরা একটু প্রথম থেকে আসি। P0 S0 এর উপর ওয়েট চালাইলো, S0 0 হয়ে গেল। P1 S1 এর উপর ওয়েট চালাইলো, একটা ডিফারেন্ট থ্রেডে, একটা ডিফারেন্ট কোরে। ঠিক আছে? P1 0 হয়ে গেল। P2 S2 কে 0 বানাই দিল। P3 S3 কে 0 বানাই দিল। এখন P5, ঠিক আছে? P5 কাকে 0 বানানোর চেষ্টা করবে? স্যাররা একটু বলেন তো। কেউ একজন বলেন। হ্যালো? P5 টা কাকে 0 বানানোর চেষ্টা করবে? P3 না, না, P5 টা স্যার। এই যে P5, এখানে S0 আর S4 আছে। মানে হ্যাঁ, প্রত্যেকে এটাকে 0 বানানোর চেষ্টা করতেছে। এটাকে 0 বানানোর চেষ্টা করতেছে। তো এর আগে P5 S4 কে 0 বানানোর চেষ্টা করতো। আমি বলছিলাম অর্ডারটা একটু চেঞ্জ করে দেন। তাহলে এখন P5 কাকে 0 বানানোর চেষ্টা করবে? S0 কে S0 কে। S0 কে স্যার হ্যাঁ, S0 কে। আচ্ছা, S0 তো স্যার অলরেডি 0।
এটার উপরে যদি আপনি এখন ওয়েট সিস্টেম কল চালান, তাইলে ব্যাপারটা কি দাঁড়াবে? সে এই ওয়েটের ভিতরে কি লেখা ছিল? while s is less than or equal 0 এবং তাইলে বিজি ওয়েটিং। স্যার s তো লেস দেন অর ইকুয়াল 0ই। s এর ভ্যালু 0 ইকুয়াল 0 না? হ্যাঁ, s এর ভ্যালু ইকুয়াল 0 না? এই যে s0 s0 ভ্যালু 0 জি না? স্যার। তাহলে এটার উপর যখন ওয়েট অপারেশনটা চালাচ্ছে, তখন কিন্তু P5 প্রসেসটা ব্লক হয়ে যাচ্ছে। P5 প্রসেসটা কিন্তু ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তার মানে একটু খেয়াল করে দেখেন, S0 এর ভ্যালু 0 হইছে, S1 এর ভ্যালু 0 হইছে, S2 এর ভ্যালু 0 হইছে, S3 এর ভ্যালু 0 হইছে, কিন্তু স্যার S4 টা আর 0 হওয়ার সুযোগ পায় নাই। S4 এর ভ্যালু কিন্তু স্টিল 1। আচ্ছা, ভালো কথা। এইবার প্রসেস 3 বলবে কি আমার S3 S4 দুইটাই দরকার। সে কিন্তু অলরেডি S3 নিয়ে নিছে। হ্যাঁ, সে কিন্তু অলরেডি S3 নিয়ে নিছে। কিন্তু এখন সে দেখতেছে কি আমার জন্য S4 ও অ্যাভেলেবল। ভেরি গুড। তাহলে S4 টাও আমি নিয়ে নিলাম। এবং আমার মানে খাওয়ার যে অপারেশনটা ছিল, আমার অপারেশনটুকু চালাইলাম। চালানোর পরে সে কি করবে? সিগন্যাল অপারেশনের মাধ্যমে এই S3 এবং S4 এর ভ্যালু আবার 1 করে দিয়ে আসবে। সো S3 এর ভ্যালু 1, S4 এর ভ্যালু 1। এবার প্রসেস 2 বলবে আমার কাছে তো S2 আছেই। এবার S3 ও অ্যাভেলেবল। ভেরি গুড। তাইলে S3 ও নিয়ে নিলাম। আমার খাওয়ার কাজ করলাম। খাওয়ার কাজ করার পর যখন সিগন্যাল অপারেশন চালাবো, তখন সে S3, S2 দুইটাই 1 করে দিয়ে আসবে। এইভাবে আপনারা দেখবেন ডেডলকটা সুন্দর মতো ছুটে যাচ্ছে। যেই ডেডলকটা আপনার হয়ে গেছিল, অর্থাৎ প্রত্যেকটা 0 হয়ে গেছিল, এই প্রত্যেকের এই ওয়েট সিস্টেম কলটা চালানোর জন্য যেকোনো একটা প্রসেসের সেমাফোরের জাস্ট খালি অর্ডারটা চেঞ্জ করবে। ওয়েট অপারেশনের অর্ডারটা চেঞ্জ করলেই দেখবেন ডেডলকটা খুলে আসতেছে। ডেডলকটা ছুটে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের আপাতত আজকে এটুকুই পড়া, যে সেমাফোর কি জিনিস, সেমাফোর কোন কাজে ব্যবহার হয়, এবং আমরা ডেডলক সম্পর্কেও একটা প্রিলিমিনারি আইডিয়া নিলাম যে ডেডলক বলতে কি বোঝায়, যখন সবগুলা প্রসেস আরেকটা প্রসেসের উপর নির্ভর করে, যে সে যদি একটা কাজ করে তাইলে আমি আমার কাজটা আগাইতে পারি। কিন্তু প্রত্যেকটা প্রসেসই একজন আরেকজনের উপর নির্ভর করতেছে। এই কারণে কোনো প্রসেসই আর এক্সিকিউট হচ্ছে না। এই সিচুয়েশনটার নাম হচ্ছে ডেডলক। তো আমরা এখানে আমার ওই যে প্রথমে C0 স্যার এটা C1, কত চ্যাপ্টার? এটা বেসিক্যালি 7 নাম্বার চ্যাপ্টার আপনারা পাবেন। 293 নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে? ডাইনিং ফিলোসফার প্রবলেম আমি স্লাইডেও দিব, সমস্যা নেই। স্লাইডে এই যে এক্সপ্লেনেশন সহকারেই দিব। তো বাট এতটুকু যা বুঝাইলাম, বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। তো এটুকুই আমাদের আজকের পড়া ছিল। এগুলো আসলে একটু সময় লাগে না। এগুলো। আচ্ছা, কাইয়ুম হোসেন। কাইয়ুম তো আছেই। তাসফিয়া, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। মাহবুবুর রহমান মিরাজ, মোমেনা মাহমুদ মুনা, রবিন মিয়া। আচ্ছা, ওনারা আসতেছে না কেন? অসুস্থ নাকি? রাইসুল ইসলাম রাবিদ, ইয়েস স্যার। শাওন হোসেন। অনলাইন ক্লাসে অ্যাবসেন্ট থাকার মিনিং কি? রনি জয়ধর, মোহাম্মদ জুয়েল রানা, প্রেজেন্ট স্যার। তারপরে আলামিন হোসেন। ছিল নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিয়া মোহাম্মদ সিয়াম, আনিকা তাবাসুম সিনজিম, প্রেজেন্ট স্যার। আয়েশা আক্তার আনিকা, প্রেজেন্ট স্যার। আফরিন জাহান, মোসাম্মদ নিপা আক্তার, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুর রাকিব,
আমির শরীফ মিষ্টি, প্রেজেন্ট স্যার। আল জাবের রনি, নাইমা ইসলাম কেয়া, মুক্তাদিরু মান্নান সিথি, স্যার নাইমা ইসলাম 7153। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইমা ইসলাম আছে, মুক্তাদিরু মান্নান সিথি নাই, আফ্রিদি হোসেন, প্রেজেন্ট টিচার। ইয়াল হাসান, স্যার ছিল। আচ্ছা আচ্ছা, ফারিহা আফরিন, প্রেজেন্ট প্লিজ। ইউসুফ আলী, Yes, sir. সুরাইয়া আক্তার ইতি, Present, sir. আব্দুর রহমান, আব্দুর রহমান, স্যার ও ক্লাসে ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ইফাজ আহমেদ তালহা, ইয়েস স্যার। ফারহানা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। ওকে, ক্লাস 10 করে দেই। ঠিক আছে, তাহলে আমি আপনাদের ক্লাসের রেকর্ডিং টেকর্ডিং দিয়ে দিব। আজকের ক্লাসে যা যা পড়াইলাম, কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আজকে যা পড়াইলাম, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনে হয় ক্লাস শেষ, সবাই চলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিই।